নমস্কার, সিএনএ স্বাগত। আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আমি মণিময় পাল। আজ কথা হবে পশ্চিমবঙ্গের সেই স্পর্শকাতর, দীর্ঘকাল ধরে অবহেলিত এবং রাজনৈতিকভাবে অতি উত্তপ্ত এক অধ্যায় নিয়ে, যা বিগত ১.৫ দশক ধরে শুধু ভোটের রাজনীতির দাবার ঘুঁটি হয়ে থেকেছে। হ্যাঁ, আমি রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা বলছি। ক্ষমতার অলিন্দে পরিবর্তন আসতেই কি এবার তথাকথিত মাদ্রাসা তোষণের টুটি চেপে ধরল নতুন সরকার। রাজনৈতিক পালাবদলের পর থেকেই যে জল্পনা চলছিল, আজ তা বাস্তবায়িত হলো। রাজ্যের সামগ্রিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে এবার নজিরবিহীন এবং কঠোরতম পদক্ষেপ নিল নতুন প্রশাসন। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জারি করা হয়েছে এক ঐতিহাসিক ও কড়া নির্দেশিকা। রাজ্যের সমস্ত সরকারি এডেড মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা এবং খারিজি বা বোর্ড বহির্ভূত মাদ্রাসার সামগ্রিক হাল হাকিকাত খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। এই পদক্ষেপ কেবল একটি প্রশাসনিক রুটিন স্ক্রুটিনি বা সাধারণ তদন্ত নয়, এটি আসলে বিগত তৃণমূল সরকারের জমানায় গড়ে ওঠা এক সমান্তরাল, অনিয়ন্ত্রিত ও অস্বচ্ছ শিক্ষাতন্ত্রের মূলে কুঠারাঘাত। নতুন সরকার ক্ষমতা এসেই স্পষ্ট করে দিয়েছে যে সংখ্যালঘু উন্নয়নের নামে কোনো রকম বেআইনি কার্যকলাপ বা আইন অমান্য করা বরদাস্ত করা হবে না। বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্যে ব্যাঙের ছাতার মতন গদি উঠেছিল কয়েক হাজার আনএডেড এবং খারিজি মাদ্রাসা। ভোটের সমীকরণ মেলাতে, একটি নির্দিষ্ট ভোট ব্যাংককে সন্তুষ্ট করতে কোনো নিয়ম কানুন না মেনেই পাইকারি হারে মাদ্রাসাগুলোর অনুমোদন দেওয়া হয়েছিল। হ্যাঁ, এমনটাই অভিযোগ। কিন্তু এখন দিন বদলে গেছে। নতুন সরকারের সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষামন্ত্রী ক্ষুদিরাম টুডু তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জাতীয় শিক্ষানীতি এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন তার গাইডলাইনের বাইরে গিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে চলতে পারবে না। যদি কোনো মাদ্রাসায় অবৈধ কিছু পাওয়া যায়, তবে সেই সমস্ত মাদ্রাসা অবিলম্বে সিল বা বন্ধ করে দেওয়া হবে। আসুন শুনে নেওয়া যাক মন্ত্রীর সেই বক্তব্য। সরকার যেভাবে মুড়ি মুড়কির মতো, অর্থাৎ যেভাবে মাদ্রাসাগুলোকে পারমিশন দিয়েছিল, সেখানে প্রত্যেক পাড়ায় পাড়ায় এই ধরনের অবৈধ মাদ্রাসা গড়ে উঠেছিল, যেখানে কোনো এনসিআরটি অর্থাৎ জাতীয় শিক্ষানীতির কোনো নিয়ম মানে না, কোনো সেগুলো না করে তারা অবৈধ যেটা আছে ম্যানেজিং কমিটি, যেটা সরকার অনুমোদিত বিদ্যালয়ে, সেগুলো তারা মানে না। তারা ইচ্ছে মতো সেখানে শিক্ষক নিয়োগ করতো, এই ধরনের বিষয়গুলো। এবং কিছু কিছু মাদ্রাসাতে, যেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সেখানে শিক্ষা না হয়ে একটা অন্য শিক্ষা সেখানে দেওয়া হয়, ট্রেনিং দেওয়া। আজ দ্য বিগ স্টোরিতে আমরা গোটা বিষয়টিকে একটা গভীরে চলে যাওয়ার চেষ্টা করি। আমরা খতিয়ে দেখব কিভাবে বিগত সরকারের আমলে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই মাদ্রাসাগুলোকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছিল। আমরা বিশ্লেষণ করব দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের সেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, যা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছে। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহার ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, গত 10 বছরে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে যে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে তা নজিরবিহীন। যে নিয়োগে রাজ্য সরকারের কোনো ভূমিকাই ছিল না, মাদ্রাসা সার্ভিস কমিশনকে এড়িয়ে ম্যানেজিং কমিটিগুলি একতরফাভাবে নিজেদের লোক ঢুকিয়েছে। সেখানে রাজ্য সরকার কেন জনগণের ট্যাক্সের টাকা থেকে বেতন দেবে? সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ নতুন সরকারের হাতকে আরো শক্ত করে দিয়েছে। আজ আমাদের তাই এই বিশেষ প্রতিবেদনে থাকছে এই বিশাল দুর্নীতির প্রতিটি পরতের ময়না তদন্ত। আপনাদের এই গোটা বিতর্কের আইনি যে প্রেক্ষাপটটি রয়েছে সেটা বোঝা অত্যন্ত জরুরি। দেখুন, পশ্চিমবঙ্গে গত 1 দশকে শিক্ষাক্ষেত্রে যেভাবে নজিরবিহীন দুর্নীতি হয়েছে তা আমরা প্রত্যেকে জানি।
কিন্তু মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে যে দুর্নীতি চলেছে তা আরো বেশি মারাত্মক। কারণ এখানে সংখ্যালঘু আবেগ, তাকে ঢাল হিসেবে ব্যবহার করে সমস্ত আইনি রক্ষা কবচ ভেঙে ফেলা হয়েছিল। মাদ্রাসা সার্ভিস কমিশন সেটা থাকা সত্ত্বেও 2016 সালের পর থেকে পশ্চিমবঙ্গের লাগাতার মাদ্রাসাগুলির পরিচালন সমিতি বা ম্যানেজিং কমিটিগুলি সম্পূর্ণ একতরফাভাবে কোনো নিয়ম না মেনে, পরীক্ষা না নিয়ে স্রেফ নিজেদের পছন্দের লোক, আত্মীয় স্বজন, এমনকি রাজনৈতিক ক্যাডার যারা, সেই ক্যাডারদের শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার যখন এই মাদ্রাসা নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলাটি দেশের সর্বোচ্চ আদালতে ওঠে, তখন সুপ্রিম কোর্টের বিচারপতিদের পর্যবেক্ষণ রাজ্যের পূর্বতন শাসক দলের মুখ পুড়িয়ে দিয়েছে। বিচারপতি দীপঙ্কর দত্ত অত্যন্ত ক্ষোভের সঙ্গে প্রশ্ন তোলেন, যে নিয়োগ প্রক্রিয়ায় রাজ্য সরকারের কোনো ভূমিকাই নেই, যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের মতন আইনি সংস্থাকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে, সেখানে রাজ্য সরকার কেন সেই সমস্ত অবৈধ শিক্ষকদের বেতন দেওয়ার দায়ভার বহন করবে? সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে যখন বিচারপতি দত্ত প্রশ্ন তুলেছেন, যেখানে মূল নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ বেআইনি এবং ত্রুটিপূর্ণ, সেখানে নতুন করে যোগ্যতা যাচাই বা স্ক্রুটিনি করে কি লাভ হবে? অর্থাৎ সুপ্রিম কোর্ট পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছে যে বেআইনিভাবে নিযুক্ত এই বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি বাতিলের মুখে। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মুসিহার ডিভিশন বেঞ্চের এই পর্যবেক্ষণ অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট করে দিয়ে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে গত 10 বছরে নিয়োগ নিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তা স্রেফ ভয়াবহ। বিগত এই তৃণমূল সরকার মাদ্রাসাগুলির স্বাধিকার বা মাইনরিটি স্ট্যাটাসের দোহাই দিয়ে ম্যানেজিং কমিটিগুলোকে একচ্ছত্র ক্ষমতা দিয়ে রেখেছিল। এর ফলে কি হয়েছে? যোগ্য প্রার্থীরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে বছরের পর বছর রাস্তায় বসে ধর্ণা দিচ্ছিলেন, তাদের চাকরি মেলেনি। অন্যদিকে কোটি কোটি টাকার বিনিময়ে ব্যাকডোর এন্ট্রির মাধ্যমে ম্যানেজিং কমিটির কর্তারা নিজেদের পকেট ভারী করেছেন এবং অযোগ্যদের মাদ্রাসায় ঢুকিয়েছেন। এই অনিয়মের ফলেই আজ রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মান তলানিতে গিয়ে ঠেকেছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর নতুন সরকার আর এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নয়। তারা এই রায়ের ওপর ভিত্তি করেই এবার অল আউট অ্যাটাকে নেমেছে। নতুন সরকারের সংখ্যালঘু মন্ত্রক এই তদন্তের ক্ষেত্রে মূলত একটি ত্রিফলা বা কৌশলের যে 3টি সুনির্দিষ্ট বিষয় রয়েছে তার উপর তারা জোর দিচ্ছে। প্রথম বিষয়টি কি? প্রথমত পাঠ্যক্রমের বৈধতা, দ্বিতীয়ত শিক্ষক নিয়োগের স্বচ্ছতা এবং তৃতীয়ত সবচেয়ে বিপজ্জনক প্রতিষ্ঠানগুলির আর্থিক উৎস। এবার চলুন চলে আসি আমরা এক এক করে এই 3টি স্তরের দুর্নীতির পরিকাঠামো আমরা বুঝে নিই, যা নতুন সরকারের রিপোর্টে জানতে চাওয়া হয়েছে। প্রথম স্তর সরকারি এডেড মাদ্রাসা। রাজ্যের যে সমস্ত মাদ্রাসা সরাসরি সরকারের কাছ থেকে অনুদান বা আর্থিক সাহায্য পায় সেগুলোকে বলা হয় এডেড মাদ্রাসা। আর এখানেই উঠেছে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক এবং কর্মী নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এনসিটি গাইডলাইন অনুযায়ী যে কোনো বিদ্যালয় বা মাদ্রাসায় শিক্ষক হতে গেলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং টেট বা নেট জাতীয় পরীক্ষা পাশ করা বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ, এই সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে এনসিটির নির্দেশিকাকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে কোনো যোগ্যতা ছাড়াই স্রেফ ম্যানেজিং কমিটির প্যাডে সই করে শিক্ষক নিয়োগ করা হয়েছে। নতুন সরকার রিপোর্টে জানতে চেয়েছে এই শিক্ষকদের নিয়োগপত্র কারা সই করেছিল, কার নির্দেশে এই মাদ্রাসা সার্ভিস কমিশনকে অকেজো করে রাখা হয়েছিল। চলুন চলে আসি এবার দ্বিতীয় স্তর অর্থাৎ আনএডেড মাদ্রাসা। তৃণমূল সরকারের আমলে রাজ্যের সবচেয়ে বেশি যে জিনিসটির রমরমা বেড়েছিল তা হলো এই আনএডেড বা সরকারি সাহায্যহীন মাদ্রাসা। নতুন সরকারের সংখ্যালঘু মন্ত্রকের কাছে তথ্য রয়েছে, বিগত সরকারের আমলে স্রেফ রাজনৈতিক স্বার্থে ব্যাঙের ছাতার মতন এই আনএডেড মাদ্রাসাগুলির অনুমোদন দেওয়া হয়েছে।
রিপোর্ট জানতে চাওয়া হয়েছে এই মাদ্রাসাগুলির অনুমোদনের ক্ষেত্রে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কিনা, নাকি কোনো আইনি শিথিলতা বা বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল। এই প্রতিষ্ঠানগুলিতে কারা পড়াচ্ছেন, তাদের যোগ্যতাই বা কি। কামাল হাসান শিক্ষাবিদ কি বলছেন তিনি, শুনুন। এর সাথে কথা বললে সমস্যার সমাধান কবে হয়ে যেত। রাজ্যে মোট অনুমোদিত এবং অনুদানপ্রাপ্ত মাদ্রাসার সংখ্যা 614, বাম আমলে ছিল। তৃণমূল আমলে একটাও মাদ্রাসা নেই যেটা অনুদান পেয়েছে, একটা অনুদানহীন অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসা 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেওয়া বলেছিল তো, নতুন 235টা মাদ্রাসা অনুমোদন পেয়েছে, 237টা অনুমোদন পেয়েছে, কিন্তু অনুদান পাননি। তারা আন্দোলন করছে। তারা 10 তারিখে মহাজাতি সদনের সভা ডেকেছে। সেই সভায় মাননীয় শিক্ষামন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রীকে ডাকা হয়েছে এবং আমাকেও ডাকা হয়েছে। তো এইটা গেল। আর এসএসকে এমএসকে 500-র মতো মাদ্রাসা আছে অনুমোদন পেয়ে। মাদ্রাসা মমতা ব্যানার্জি আসলেন, ধুমধাম করে বলে দিলেন 10,000 মাদ্রাসা আমি করে দেবো। কিচ্ছু হয়নি। 333টা মাদ্রাসা প্রথম দিল, সেই মাদ্রাসা তারা মাইনে পেত। আর 450 মাদ্রাসার মতো তারা মাইনে পেত না। আমি হলপ করে বলছি, আপনাদের অন ক্যামেরা বলছি, এরা আমার কাছে এসেছিল। আমি ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশনের আমাকে নিয়ে গেছিল। সেখানে আমি জিজ্ঞেস করলাম, এদের গুলো আপনি এই যে আনএডেড মাদ্রাসাগুলো আপনি কেন তাদেরকে স্যাংশন করছেন না, মাইনে দিচ্ছেন না? তিনি পরিষ্কার করে আমাকে বলেছেন, ক্যামেরার সামনে বলছি, যে এই মাদ্রাসাগুলোর কোনো ঠিক ঠিকানা নেই, কারোর বিল্ডিং নেই, কারোর বিল্ডিং আছে ছাদ নেই, কোনো পরিকাঠামো নেই। তাই আর 5 কোটি টাকা মমতা ব্যানার্জির সরকার পাঠালো, সেই 5 কোটি টাকা কে খেয়ে ফান্ডিং আসে এটা একেবারে নিশ্চিত। ফান্ডিং কিন্তু দেশ বিদেশ থেকে আসে। এটা দুটো বক্তব্য শোনালাম, দুজনই শিক্ষাবিদ। একদিকে কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী প্রাপক শিক্ষাবিদ, তিনি যেমনটা বলছেন, এবং একই সঙ্গে শিক্ষাবিদ তিনি যেমনটা বললেন কামাল হাসান। আজকে দেখুন, এই লাগাতার পরিস্থিতিগুলো জানিয়ে কথোপকথন চালাচ্ছি আপনাদের সঙ্গে, একেবারে সেই স্তর পর্যন্ত ঢুকে যাব। এবার চলে যান তৃতীয় স্তর, যে স্তরের কথা বলছিলাম আপনাদেরকে, সব থেকে বিতর্কিত এই তৃতীয় স্তর, খারিজি বা বোর্ড বহির্ভূত মাদ্রাসা। চলে আসি এবার সেই জায়গায়। সবচেয়ে বিতর্কিত এবং স্পর্শকাতর এই অংশটি খারিজি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলি রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত নয়। এরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজস্ব বোর্ড বা নিয়মে চলে। নতুন সরকারের তদন্তে সবচেয়ে বড় নজরদারির তীরটি রয়েছে এই খারিজি মাদ্রাসাগুলির দিকে। প্রশাসনের পক্ষ থেকে রিপোর্টে স্পষ্টভাবে জানতে চাওয়া হয়েছে, এই খারিজি মাদ্রাসাগুলিতে শিক্ষার্থীদের ঠিক কি ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে। সেখানে কি আধুনিক বিজ্ঞান, অঙ্ক, কম্পিউটার বা ইংরেজি পড়ানো হয়, নাকি কেবল ওই ধর্মীয় গোড়ামির শিক্ষা দিয়ে তরুণ মনকে আচ্ছন্ন করা হচ্ছে? জাতীয় শিক্ষানীতি অনুযায়ী দেশের প্রতিটি শিশুকে আধুনিক ও মূলধারা শিক্ষার সঙ্গে জুড়তে হবে। খারিজি মাদ্রাসাগুলি কি সেই নির্দেশিকা মানছে? তার চেয়েও সবথেকে বড় প্রশ্ন যেটা, এই খারিজি মাদ্রাসাগুলি পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের উৎসটা কি? কোটি কোটি টাকা খরচ করে যে বিশাল পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে, তার ফান্ডিং আসছে কোথা থেকে? কোনো বিদেশি উৎস বা সন্দেহজনক এনজিও থেকে কি এই টাকা আসছে? অর্থের এই উৎসের পেছনে কোনো রাষ্ট্রবিরোধী বা দেশবিরোধী কার্যকলাপের যোগসূত্র নেই তো? নতুন সরকার এই খারিজি মাদ্রাসাগুলির অভ্যন্তরীণ গতিবিধি, একই সঙ্গে আর্থিক লেনদেনের ওপর কড়া নজরদারি শুরু করেছে। একই সঙ্গে এর রিপোর্ট সরাসরি ক্যাবিনেটে জমা দিতে বলা হয়েছে। শিক্ষাবিদ কামাল হোসেন তার আরও এক প্রতিক্রিয়া এ প্রসঙ্গে তিনি কি বলছেন, শুনুন। এটা একেবারে নিশ্চিত। ফান্ডিং কিন্তু দেশ বিদেশ থেকে আসে, এটা আমি 100% নিশ্চিত। যেটা খারিজি মাদ্রাসাগুলো, সেখানে মানে সমস্ত প্রায় গ্রামে গঞ্জে যার মনে হলো সে একটা খারিজি মাদ্রাসা করে দিল। সেখানে পুরোপুরি আরবি শিক্ষা দেয়া হয়। বাচ্চা বাচ্চা ছেলেদের যাদের বয়স 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, তাদেরকে একটা ভিক্ষার ঝুলি হাতে দেওয়া হয়, যা তোরা ওখান থেকে গিয়ে চাল নিয়ে আসবি, আলু নিয়ে আসবি,
এগুলো নিয়ে আসবি, নির্লজ্জ বেহায়েরা। এবং এদেরকে কেন হাতের কাজ শেখানো হয় না, এদেরকে দর্জির কাজ শেখানো হয় না, এদেরকে কম্পিউটার শিক্ষা, মোবাইল রিপেয়ারিং শেখানো হয় না কেন? এই পুরো বাচ্চা ছেলে মেয়েদের, অর্থাৎ প্রান্তিক শিশুদের যাদের বাবা মা গরিব, তাদের পাঠিয়ে দেয় এই সমস্ত খারিজি মাদ্রাসায়, যা তোরা পড়াশোনা কর। কিন্তু তাদেরকে এইরকম ধরনের বেহাল অবস্থা করে দিচ্ছে এক শ্রেণীর মুসলমান, যারা বাইরে থেকে টাকা নিয়ে আসে, এখান থেকেও তারা চাঁদা তোলে। ভাবুন একবার, এই বক্তব্যগুলো খুব ভালো করে শুনলেন তো? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিগত তৃণমূল সরকার যেভাবে মাদ্রাসাগুলোকে নিজেদেরকে ভোট ব্যাংক পাহারার দুর্গ হিসেবে ব্যবহার করত, নতুন সরকার প্রথম আঘাতেই সেই দুর্গের দেওয়াল ভেঙে দিতে চাইছে। তৃণমূল কংগ্রেস অবশ্যই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি এটি আসলে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর প্রতিহিংসামূলক রাজনীতি এবং সংখ্যালঘু শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত। কিন্তু প্রশ্ন হলো, যদি আপনার নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়, যদি আপনার অর্থের উৎস বৈধ হয়, তবে তদন্তে ভয় কিসের? সুপ্রিম কোর্ট যখন বলছে যে গত 10 বছরে পশ্চিমবঙ্গের নিয়োগের অভিজ্ঞতা ভয়াবহ, তখন সেই দুর্নীতিকে আড়াল করার যে কোনো চেষ্টাই কি আদালত অবমাননা নয়? আর এবার আপনাদের শোনাবো পদ্মশ্রী প্রাপক শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, তার ওপিনিয়ন। কি বলছেন তিনি, শুনুন। খুব দুষ্কর। রিপোর্ট লেখার যোগ্যতা, রিপোর্ট দেবার যোগ্যতার লোকের অভাব আছে। খারজি মাদ্রাসার লোক নিজের নামটা অনেকে লিখতে পারে না, কোরআন মানে জানে না, হাদিসের মানে জানে না, কোরআন রিডিং করতে পারে মানে জানে না। এইসব হচ্ছে মাদ্রাসা। গোটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ক্ষমতা এসেই বলেছিল 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেব। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, একটা সরকার দুধেল গাইদের ভোট নিয়ে ক্ষমতায় বলছে 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেব। রাজ্যে 10,000 মাদ্রাসাই নেই। মানে কাদের নিয়ে পশ্চিমবঙ্গ এতদিন চলেছে বুঝে নিন। তাহলে কি মাদ্রাসা আছে কতগুলো? রাজ্যে মাদ্রাসার সংখ্যা, খারিজি মাদ্রাসার সংখ্যা হচ্ছে প্রায় 7,000। খারিজি মাদ্রাসা কি? খারিজি মানে বাইরে, অর্থাৎ প্রথাগত শিক্ষার বাইরে। প্রথাগত শিক্ষার বাইরে মাদ্রাসা তৈরি করেছে সংবিধানের কোন অর্ডার বলে? সংবিধানের 30 ধারা, 26 ধারা। এই বক্তব্যগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। 15 বছরে এই তৃণমূল কংগ্রেসের কার্যকলাপ কি তা আপনারা শুনবেন। আরো আছে, ফিরবো একটা দ্রুত বিরতির পর, আরো শোনাবো পরিস্থিতি। ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সাধারণ পঠন পাঠন যা চললেও কিছু অনুমোদনহীন এবং খারিজি মাদ্রাসাকে কেন্দ্র করে বিভিন্ন অবৈধ কার্যকলাপের অভিযোগ উঠেছে। প্রথমত শিক্ষক নিয়োগে বড়সড় আর্থিক দুর্নীতি এবং তার সঙ্গে তোলাবাজির অভিযোগ রয়েছে, যেখানে সরকারি গাইডলাইন উপেক্ষা করে অযোগ্যদের নিয়োগ করা হয়েছে। দ্বিতীয়ত বোর্ড বহির্ভূত খারিজি মাদ্রাসাগুলির আয়ের উৎস এবং বিদেশি অনুদানের ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতার অভাব। একই সঙ্গে অনেক সময় হাওয়ালা মারফত বেআইনি লেনদেনের তথ্য গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। এর মধ্যে সব থেকে উদ্বেগের বিষয় তা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কিছু মাদ্রাসা, সেখানে আধুনিক শিক্ষার পরিবর্তে অতি রক্ষণশীল মতাদর্শ প্রচার, উগ্রপন্থী এবং দেশবিরোধী চক্রের ডেরা হিসেবে সেগুলোকে ব্যবহার করার অভিযোগ উঠছে। এছাড়া সিসিটিভিহীন এই সমস্ত আবাসিক মাদ্রাসার বদ্ধ পরিবেশে শিশু অধিকার লঙ্ঘন, শারীরিক নির্যাতন এবং শিক্ষার আড়ালে মানব পাচার, সেই ঘটনার মতন বেআইনি ঘটনাও সামনে এসেছে। এই সমস্ত অপরাধমূলক এবং নিয়ম বহির্ভূত কাজের কারণে সামগ্রিক মাদ্রাসা ব্যবস্থার স্বচ্ছতা ফেরাতে প্রশাসন বর্তমানে কড়া তদন্তের পথ বেছে নিয়েছে। নতুন সরকার তাদের এই পদক্ষেপকে রাজ্যের শিক্ষা মহল এবং ওয়াকিবহাল মহল অত্যন্ত ইতিবাচক সে হিসেবে কিন্তু দেখা শুরু করে দিয়েছে। শিক্ষা বিশেষজ্ঞ তাদের মতে মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণ এবং স্বচ্ছতা আনার ক্ষেত্রে সরকারের যে সিদ্ধান্ত তা অত্যন্ত সময় উপযোগী। যদি মাদ্রাসাগুলোর পাঠ্যক্রমে আধুনিক বিজ্ঞান, গণিত এবং প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করা না হয়,
তবে এই প্রতিষ্ঠানে পড়া ছাত্রছাত্রীরা আগামী দিনে দেশের মূলধারার কর্মসংস্থানের বাজারে সম্পূর্ণ পিছিয়ে পড়ে যাবে। খারিজি মাদ্রাসাগুলিতে যে ধরনের বদ্ধ পরিবেশ তৈরি করে রাখা হয় তা আধুনিক গণতান্ত্রিক সমাজের সঙ্গে খাপ খায় না। তাই সরকারের এই রিপোর্ট তলবের সিদ্ধান্ত আসলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মূলধারার সঙ্গে যুক্ত করার একটি ঐতিহাসিক প্রয়াসও বটে। এই প্রসঙ্গেও কাজী মাসুম আক্তার কি বলছেন শুনুন। আমাদের মতো লোকের সাথে কথা বললে সমস্যার সমাধান কবে হয়ে যেত। রাজ্যে মোট অনুমোদিত এবং অনুদানপ্রাপ্ত মাদ্রাসার সংখ্যা 614, বাম আমলে ছিল। তৃণমূল আমলে একটাও মাদ্রাসা নেই যেটা অনুদান পেয়েছে, একটা অনুদানহীন অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসা 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেবে বলেছিল তো, নতুন 235টা মাদ্রাসা অনুমোদন পেয়েছে, 237টা অনুমোদন পেয়েছে, কিন্তু অনুদান পাননি। তারা আন্দোলন করছে। তারা 10 তারিখে মহাজাতি সদনের সভা ডেকেছে। সেই সভায় মাননীয় শিক্ষামন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রীকে ডাকা হয়েছে এবং আমাকেও ডাকা হয়েছে। তো এইটা গেল। আর এসএসকে এমএসকে 500-র মতো মাদ্রাসা আছে অনুমোদন পেয়েছে, আর কিছু রেভলিউশন পায় হালকা। বাকি 7,000 মাদ্রাসা, এই 7,000 মাদ্রাসা হচ্ছে খারিজি মাদ্রাসা। প্রথমত তবে এর পেছনে যে তীব্র রাজনৈতিক সদিচ্ছা এবং আক্রমণাত্মক মেজাজ রয়েছে তা হয়তো অস্বীকার করার কোনো জায়গা নেই। নতুন সরকার দেখাতে চায় তারা তোষণের রাজনীতিতে বিশ্বাসী নয়, তারা আইনের শাসনে বিশ্বাসী। অনুষ্ঠানের একদম শেষ পর্বে এসে আজ আমাদের কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা উঠে আসছেই। প্রশ্নটা কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে নয়, প্রশ্নটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার অধিকারের। বিগত সরকারের আমলে যে মাদ্রাসা তোষণের খেলা চলেছে তার অবসান কি এবার সত্যিই হতে চলেছে? নতুন সরকার যে উচ্চ পর্যায়ের রিপোর্ট তলব করেছে তার ভিত্তিতে আগামী দিনে কতগুলো বেআইনি মাদ্রাসা বন্ধ হবে? যে সমস্ত অযোগ্য শিক্ষকেরা ম্যানেজিং কমিটির হাত ধরে ব্যাকডোর দিয়ে ঢুকে আজ সরকারি বেতন নিচ্ছেন, সুপ্রিম কোর্টের এই কড়া পর্যবেক্ষণের পর তাদের ভবিষ্যৎ কি? সবচেয়ে বড় কথা, খারিজি মাদ্রাসাগুলির অর্থের যে উৎসের কথা বলা হচ্ছে সেই তদন্ত কি কোনো বড়সড় আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য চক্রের সন্ধান দেবে? সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষামন্ত্রী ক্ষুদিরাম টুডু যে অল আউট অ্যাটাকের ডাক দিয়েছেন তা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বিশাল সুনামি আনতে চলেছে তা বলাই বাহুল্য। একদিকে থাকবে সুপ্রিম কোর্টের আইনি চাবুক এবং নতুন সরকারের প্রশাসনিক কঠোরতা, আর এদিকে থাকবে ক্ষমতাচ্যুত শাসক দলের রাজনৈতিক প্রতিরোধ এবং সংখ্যালঘু আবেগকে উস্কে দেওয়ার মরিয়া চেষ্টা। কিন্তু দিনের শেষে জয় যেন শিক্ষার হয়, জয় যেন যোগ্যতার হয়। বেআইনিভাবে দুর্নীতি করে যারা শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করেছে তাদের স্থান যেন জেলেই হয়, তা সে সাধারণ স্কুলই হোক বা মাদ্রাসা। নতুন সরকারের এই কড়া পদক্ষেপের পর রাজ্যের মাদ্রাসা শিক্ষার খোল নলছে কতটা বদলায় সেদিকে নজর থাকবে আমাদের। এই খবরের প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে নিয়ে আসব। আজ দ্য বিগ স্টোরি এ পর্যন্ত। আপনারা দেখতে থাকুন পরবর্তী খবরগুলি। নমস্কার।